এবার যেটা করলো ওরা, অ্যাসেম্বলি বললো যে কেশব সিংকে এবং যেই 2 জাজ এই ডিসিশন নিয়েছেন সেই 2 জাজকে আসতে হবে বিধানসভায়, এসে জবাবদিহি করতে হবে। এলাহাবাদ হাইকোর্ট কি করলো, এলাহাবাদ হাইকোর্ট 28 জন জাজের একটা বেঞ্চ তৈরি করলো। একজন রাজনৈতিক নেতা আছেন যিনি ভারতবর্ষের সংবিধান হাতে নিয়ে বলেন এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সংবিধান কিন্তু যখন তৈরি হয়েছিল তখনও এবং আজ পর্যন্ত সংবিধান কোনো স্ট্যাটিক ডকুমেন্ট নয়, বাইবেল কোরআন বা বেদের মতো কোনো স্ট্যাটিক ডকুমেন্ট নয় যেটা আর বদলানো যাবে না। যেই রাজনৈতিক নেতা আজকে সংবিধান নিয়ে এই কথাটা বলেন, তারই ঠাকুমা যখন পাওয়ারে ছিলেন তখনই তিনি অ্যামেন্ডমেন্ট এনেছিলেন, 42তম অ্যামেন্ডমেন্ট, যেখানে সরকার প্রপোজ করেছিল যে সংবিধানে যে কোনো পরিবর্তন পার্লামেন্ট করতে পারে এবং কোর্ট সেই পরিবর্তনে কোনো প্রশ্ন তুলতে পারবে না। কেসে ভার্ডিক্ট দেন কে? ভার্ডিক্ট দেন এই যে কিছুদিন আগে রিটায়ার করে গেলেন চিফ জাস্টিস চন্দ্রচূড়, তার বাবা। এই সময় বলে যে এপিজে আব্দুল কালাম নিজে চেয়েছিলেন যে আমিও পদত্যাগ করি, কারণ এইটা তো আমার কাজ আমি ঠিক করে উঠতে পারিনি, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আরো 2 বছর লেগে গেছে। সেশন কোর্টে গিয়ে জাজ অদ্ভুত বললেন যে ছেড়ে দিলেন গণপতা তুকারাম। প্রথমত তো মারামারির কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না এবং মেয়েটি তো শারীরিকভাবে অ্যাক্টিভ ছিল তার আগে, তাহলে আরেকবার করতেই পারে। এটা কি ইকুয়ালিটি কনসেপ্টের সাথে যাচ্ছে? সংবিধানে তো বলেছে যে কারোকে জাত, ধর্ম, কাস্টের বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না, আর্টিকেল 15-এ বলা আছে সরকার হলো। আর এখানে একজন ব্রাহ্মণ যে সে বলছে যে আমিও তো মাইনরিটি, কারণ আমাকেও তো আমার কাস্টের জন্য ডিসক্রিমিনেট করা হচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দিস এপিসোড। আর আমার সঙ্গে আছে প্রেমাশিস, যে নাকি আমি এত কেন এনথুজিয়াস্টিকভাবে কথা বলছি, আজকে সারাদিন অনেকগুলো শ্যুট হচ্ছে, তারপরেও আমাদেরকে শ্যুট করতে হচ্ছে। আমরা আপনাদের জন্য কত কাজ করছি ভেবে দেখুন একটু। আপনাদের কাছে বইয়ের নলেজ পৌঁছানোর জন্য এত কাজ করছি আমি আর প্রেমাশিস। এই সম্মান করুন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন ইমিডিয়েট করুন, আর সুপার থ্যাঙ্কস আছে, মেম্বারশিপ আছে, যা যা পারেন সব করুন। তার কারণ হলো আমরা আজকে একটা বই নিয়ে কথা বলবো। এটা হলো দ্য কেসেস দ্যাট ইন্ডিয়া ফরগট। ভারতবর্ষ কেস ভুলে যেতে পারে, আপনারা বইটাকে ভুললে হবে না, আর আমাদেরকে ভুললেও হবে না, আর প্রেমাশিসেরও এই বইটা নিয়ে কথা বলতে ভুললে হবে না। এবার আমাকে প্রেমাশিস বল যে এই কি কি কেস আমরা ভুলে গেছি আসলে। না, কি কি কেস ভুলে গেছি বলার আগে তোর আজকে ইন্ট্রোডাকশনটা দুর্দান্ত হয়েছে। বইটা কেন? হ্যাঁ, বইটা কেন তুই করে থাকিস আজকে ভুলে গেছিস, তুই অনেক শুটিং থাকা। ভুলে যাইনি, আমি পুরো দায়িত্বটা তোর উপর দিয়ে দিচ্ছি, এবার তুই বল। আচ্ছা দেখ, ভারতবর্ষকে নিয়ে আমরা এই মোটামুটি 77 বছর মতো তো হলো, কিন্তু ভারতের ভেতরে, ভারতের বাইরে, প্রতিবেশী বা প্রতিবেশী অন্যান্য দেশ, ভারতবর্ষকে নিয়ে প্রচুর আমাদের অভিযোগ আছে যে ভারতবর্ষে কিছুই ঠিক হচ্ছে না। ঠিক, সরকার, বিচার ব্যবস্থা কোনো কিছুই ঠিকঠাক চলছে না। কিন্তু এই দেশটা এমন একটা দেশ, যে দেশটা যখন তৈরি হয়েছে 47 সালে, তখন বেশিরভাগ এক্সপার্টরা বলেছে এই দেশটা টিকবে না। এত ভাষাভাষী মানুষ, কালচারের কোনো ঠিক মানে কোনো ইউনিফর্মিটি নেই। দ্বিতীয়ত হচ্ছে যে গরিব দেশ, বেশিরভাগ মানুষ অশিক্ষিত, ইকোনমিক্যালিও ডেভেলপ নয়। তো তারা ডেমোক্রেসি বা গণতন্ত্র টিকে থাকার জন্য যা যা প্রাথমিক শর্ত থাকে তার কোনোটাই এই দেশের মধ্যে নেই। তাহলে এই দেশে তো কোনোভাবেই দেশটা এক হয়ে টিকে থাকা সম্ভব নয়। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে 77 বছর পরেও দেশটা টিকে আছে। এবং বেশ কিছু ইনস্টিটিউশন, তার কারণ হচ্ছে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, যেগুলোকে আমরা সবসময় বলি যে আজকে এটার মধ্যে একটা মানে রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে, সেই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু নিজের মতো করে আছে এখন অবধি। এটা কী করে হলো? এই ওয়ান্ডার আমার তো মাঝে মাঝে বড় আশ্চর্য লাগে। যত আমি পড়ি ইতিহাস, যত পড়ি পলিটিক্যাল সায়েন্স, তত আমার মনে হয় যে এই অত্যাশ্চর্য ঘটনাটা ঘটলো কী করে। তার ছোট ছোট কিছু কণা আর কি আমরা তুলে আনার চেষ্টা করতে পারি। যেমন এখানে আমরা যেটা বলছি যে ভারতবর্ষের যে ন্যায় ব্যবস্থা, এবার আমরা দেখছি যে ন্যায় ব্যবস্থাটার মধ্যে একটা ভরসা তো মানুষের অন্তত এই ব্যাপারে রয়েছে যে সরকার, রাজনীতিবিদ এরা যাই করুক না কেন, ন্যায় বিচারটা ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে তার বাইরে গিয়ে মানুষকে ন্যায় দেওয়ার চেষ্টাটা অন্তত করে। এবার সবসময় যেটা যে পেরে ওঠে সেটা ঠিক নয় হয়তো, কিন্তু এই যে ভরসাটা এলো কোত্থেকে? হ্যাঁ, যে বিচার হবে। একটা স্বাধীন ন্যায় ব্যবস্থা কিন্তু বেশিরভাগ
প্রচুর বড় বড় গণতন্ত্রেও নেই যারা সরকারের কথা শুনে চলে ন্যায় ব্যবস্থা। ভারতবর্ষে সেটা নয়। এবং ভারতের যে ডেভেলপ হয়েছে সেখানে ধর বিভিন্ন রকম জিনিস, যেমন এই একটা বললাম যে সরকারের সাথে ন্যায় ব্যবস্থার দূরত্ব বা স্বাধীনতা, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং কেস রয়েছে। যেখানে এই যে আমাদের সংবিধান, সেই সংবিধান যখন একটা রিস্কের মুখে পড়েছে যে সংবিধান বদলে দেওয়া হবে পুরোপুরিভাবে, তখন আমাদের সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিয়েছে। তারপর ধর এমনও উদাহরণ রয়েছে যেখানে একজন গভর্নরকে রিজাইন করতে হয়েছে কারণ তার কাজটা নিয়ে নিন্দা করেছে সুপ্রিম কোর্ট। এমন গভর্নর শুধু নয়, রাজ্যপাল শুধু তাই নয়, ভারতবর্ষের রাষ্ট্রপতি, যাকে অন্যান্য সেও যে সংবিধানের ওপরে এবং সুপ্রিম কোর্টের ওপরে নয় সেটাও বলা হয়েছে। এবং একটা সময় এসেছিল যখন এপিজে আব্দুল কালাম নিজে ভেবেছিলেন যে আমাকে রিজাইন করতে হবে কারণ সুপ্রিম কোর্ট বলেছে আমার কাজটা ঠিক হয়নি। আচ্ছা, মানে সত্যি উচ্চতম ন্যায়ালয়ে যেটাকে বলে, হ্যাঁ, সেটার ট্রু সেন্সে সুপ্রিম কোর্ট সেটা কি করে হলো তার সবটা তো আমরা বলতে পারবো না। আর যেহেতু আমরা লয়ের স্টুডেন্ট নই নিজেরা, আমরা কেসগুলো দিয়ে আমরা যাব। তারপর ধর ভারতবর্ষের বিভিন্ন কেসেই যে একটা ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, বা তার আগে 2012-তে নির্ভয়ার মতো কেস হলো। তো এই যে মহিলাদের উপর অত্যাচার, বিশেষত বলাৎকারের মতন একটা কেস বা ধর্ষণের মতো একটা কেস, এর যে ডেফিনেশনগুলো বদলাতে গেছে, মহিলাদের সম্মান প্রতিষ্ঠা করা, এটা কিভাবে এলো তার কিছু কিছু উদাহরণ নিয়ে আমরা কথা বলবো। তারপর রিজার্ভেশন, ভারতবর্ষে যে এই যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভেশন রাখা হয় সরকারি কাজে অ্যাডমিশনে, সেটা বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়েছে। সেটার থেকে বেরিয়ে এসেছি কি করে আমরা, বা সেটাকে একটা ঠিক জায়গায় কী করে আনতে পারলাম, এগুলো আছে। এবং আমরা এই যে জাস্টিস বলে যে জিনিসটা চাই, সেটা কার থেকে চাই এবং কেন চাই, এবং তারা কিভাবে জাস্টিসটাকে দেখে, একদম এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা যদি করি আমরা, তাহলে পরে আমার মনে হয় যে আমরা আর একটু ভালো নাগরিক হতে পারবো, এবং এই দেশটাকে নিয়ে যে কিছু অন্তত গর্ব করার মতো আছে সে জিনিসটাও বুঝতে পারবো। বেশ, তাহলে শুরু করি। আমরা এখানে কটা কেস আছে? কেস তো অনেকগুলোই রয়েছে, আমরা সব কেস নিয়ে আলোচনা করলে সময় পেরিয়ে যাবে। আর তো কাজে আমরা কিছু কিছু কেস নিয়ে আলোচনা করি। মোটামুটি 4টে সেকশনে আলোচনাটা করব। একটা হচ্ছে রাজনীতি, সাথে সুপ্রিম কোর্ট, এর বিভিন্ন রকমের সময় বিবাদ হয়েছে, সেই বিবাদগুলো কিভাবে বেরিয়ে এলো। একটা মহিলাদের সাথে বা জেন্ডার পলিটিক্সের সাথে মহিলাদের সম্মানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে আলোচনা করব। কাস্টের ক্ষেত্রে কি হয়েছে সেরকম একটা কেস নিয়ে আলোচনা করব। আর আর্মড ফোর্সেস মানে আর্মি, সেটা সুপ্রিম কোর্টের সেটার সাথে কি সংযোগ, সেটা নিয়েও আমরা আলোচনা করব। বেশ, তাহলে প্রথম আমরা শুরু করব কি কেস দিয়ে, নাকি কোনো তার আগে কোনো ভূমিকা আছে, না কিছু অন্য কিছু আছে? না, এবার ভূমিকা বলতে শুধু এটুকুই যে ভারতবর্ষে তো 1951-তে একটা সংবিধান লেখা হলো। আম্বেদকর সেটার সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং সংবিধান গৃহীত হওয়ার পর ওটার বেসিসে অনেক রকমের কেস শোনা হলো। সেখানে কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে মানুষের, যেমন ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ইকুয়ালিটির ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 15 একটা সিনেমা হয়েছে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, যে ইকুয়ালিটির প্রশ্নটা আছে, কোনো ব্যাপারে কাউকে কোনো কাস্ট, ক্রিড এবং রিলিজিয়নের বেসিসে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, অর্থাৎ কাউকে কোনো কিছু থেকে বাধা দেওয়া যাবে না শুধু তার কাস্ট বা ধর্ম ইত্যাদির বেসিসে। তো এগুলো হচ্ছে বেসিক। এবার যেহেতু একটা নতুন দেশ এবং নতুন সংবিধান গৃহীত হয়েছে, প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা আমরা ওই 58-59 সময়কার একটা ইন্টারেস্টিং কেস, যখন নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন সে সময়, তখন এটা তৈরি হওয়ার চেষ্টা করছে যে সংবিধানটা রক্ষার দায়িত্ব কার। এটা কি সুপ্রিম কোর্টের দায়িত্ব, মানে কোর্টের দায়িত্ব, নাকি এটা পার্লামেন্টের দায়িত্ব, স্টেটের দায়িত্ব বা পার্লামেন্টের দায়িত্ব? আচ্ছা, আরেকটা ব্যাকগ্রাউন্ড এটা দিতেই পারে যে সরকার বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটার 3টে ভাগ আছে, অনেকেই জানেন, একটু জাস্ট ঝালিয়ে নেওয়া। একটাকে বলি লেজিসলেটিভ, যেটা হচ্ছে নির্বাচিত সরকার, অর্থাৎ অ্যাসেম্বলি, পার্লামেন্ট, রাজনীতিবিদ। একটা হচ্ছে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা। আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ,
মানে যারা প্রশাসন বলতে পারি। আমলাতন্ত্র, আমলাদের যে পুরো সিস্টেমটা। হ্যাঁ, তো এটা ঠিক হয়ে গেছিল যে ল তৈরি করার কাজটা হচ্ছে লেজিসলেটিভের, ল যেটা তৈরি হয়ে গেল সেটাকে ইন্টারপ্রেট করা এবং সেই বেসিসে লোককে বিচার দেওয়ার দায়িত্বটা জুডিশিয়ারির, এবং সেটার থেকে যদি কেউ বেরিয়ে যায় তার উপরে অ্যাকশনের দায়িত্বটা এক্সিকিউটিভের। বেশ। তো এক ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক মানে রাজনীতিবিদ, আমরা নাম না করে বলতে সোশ্যালিস্ট পার্টির একজন রাজনীতিবিদ, তিনি একবার ইলেকশনের আগে একটা প্যাম্পলেট ছাপালেন। প্যাম্পলেটে আরেকজন রাজনীতিবিদ অন্য দলের, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল এবং তিনি প্যাম্পলেট বিলি করা শুরু করলেন। উত্তরপ্রদেশের ঘটনা। প্যাম্পলেট বিলি করার পরে প্রথমেই তো যে সরকারে ছিল তারা বলে এই যে করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, কারণ একজন অফিসে রয়েছে, মানে সরকার পক্ষের একজন এমএলএ, তার বিরুদ্ধে এইভাবে ডাইরেক্টলি প্রমাণ ছাড়া কোনো অভিযোগ করা যায় না। এটা মানহানি নয়, এটা হচ্ছে তার প্রিভিলেজের পার্ট, হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ তুমি করতে পারবে না এভাবে ডাইরেক্টলি, তোমাকে প্রমাণসহ কোর্টে যাও, তুমি এভাবে প্যাম্পলেটিয়ারিং করতে পারো না। তো কেশব সিং যিনি প্যাম্পলেট, তাকে অবভিয়াসলি এবার অ্যাসেম্বলিতে মানে বিধানসভায় ডাকা হলো যে আপনি স্পিকারের সামনে এসে জবাবদিহি করুন, আপনি এটা তো করতে পারেন না, একজন সিটিং এমএলএ এর এগেনস্টে আপনি এভাবে দুর্নীতির অভিযোগ এনে প্রমাণ ছাড়া করছেন। তো উনি গেলেন না, সাঙ্গপাঙ্গদের পাঠিয়েছেন, গেলেন না কি বলে, উনি গোরখপুরের লোক ছিলেন, যে গোরখপুর থেকে লখনৌ অবধি যাওয়ার টাকা আমার কাছে নেই, অ্যাসেম্বলি যদি আমাকে টাকা পাঠায় আমি টিকিট কেটে যাবো, নইলে পরে তোমার যাওয়ার টাকা নেই, তুমি ডেকে পাঠালে আমাকে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো মানে প্রিন্সিপালি আর কি দুষ্টুমি করা। তো গেলেন না, পরে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল সরকার, যে কেশব সিংকে এটা যেটা করেছে এটা ঠিক করেনি, তার জন্য তার এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা হোক। তো তাকে গ্রেপ্তার করা হলো গোরখপুর থেকে, 7 দিনের তাকে রিমান্ডে নেওয়া হলো, যে 7 দিন জেলে থাকবেন। বেশ 6 দিন উনি জেলে ছিলেন। 7 দিনের দিন, যেদিন উনি ছাড়া পাবেন কি পাবেন না এরকম একটা ব্যাপার, সেদিন তার উকিল গিয়ে, মানে তুই দুষ্টুমিটা ভাব, শুধু উত্ত্যক্ত করতে হবে, মানে এই জন্যে 7 দিনের দিন উকিল গিয়ে কোর্টে বললো যে এই গ্রেপ্তার যে হয়েছে এটা ইললিগাল হয়েছে। মানে এতদিন কি হচ্ছিল? এতদিন আমি কেস করিনি, আমার ইচ্ছা হয়নি। আচ্ছা। 7 দিনের দিনকে গিয়ে কোর্টে, হাইকোর্টে, এলাহাবাদ হাইকোর্টে বললেন যে এই গ্রেপ্তারিটা ইললিগাল, সরকার ইললিগাল কাজ করেছে, গ্রেপ্তার করে এটার ব্যবস্থা নেওয়া হোক। হাইকোর্ট থেকে অবভিয়াসলি দুজন পক্ষকেই ডাকা হলো, যে আপনার উকিল তো আছে, তাহলে সরকার পক্ষের উকিলও আসুক। 3টের সময় ডেট টাইম দেয়া হলো হাইকোর্টে। 3টের সময় সরকার পক্ষের উকিল গেলেন না। কেন গেলেন না? মানে কোর্ট সরকারের ওপরে নাকি, আইডিয়াটা এরকম যে অ্যাসেম্বলি, বিধানসভার স্পিকার ডিসিশন নিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একে অ্যারেস্ট করা হবে। সে কেন অ্যারেস্ট করেছি সেটা যে ঠিক হয়নি সেটা আমি কি জবাবদিহি করবো কোর্টে? গেলেন না, ব্যাস বেল দিয়ে দিল। বলো যে দুটো পার্টি, এই পার্টি তো আসেই নিজেদের জিনিসটা ডিফেন্ড করতে, বেল দিয়ে দাও কেশব সিংকে। বেল দিয়ে দেওয়ার পরে শুরু হলো আরেক নাটক। নাটক কি? তখন সরকার বলল যে আমাদের অর্ডারের ওপরে হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে, এটা ঠিক হয়নি, আমরা সংবিধান মতো সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে যে একজন আমাদের নিয়ম বহির্ভূত কাজ করেছে তাকে আমরা জেলে এক্সিকিউটিভকে দিয়ে প্রশাসনিক একটা পদক্ষেপ নিয়েছি। হঠাৎ করে কোর্ট এসে এটার মধ্যে ঢুকছে কী করে? এবার যেটা করলো ওরা, অ্যাসেম্বলি বলল যে কেশব সিংকে এবং যেই 2 জাজ এই ডিসিশন নিয়েছেন সেই 2 জাজকে আসতে হবে কোর্ট, বিধানসভায় এসে জবাবদিহি করতে হবে। সালটা কি তুই বললি কোন সালে হচ্ছে এটা? হচ্ছে নেহেরু ছিলেন তখন, মানে আমার ধারণা 48-50 হবে আমার, হ্যাঁ ওরকম সময় হবে এটা। আর 1 মিনিটের সালটা লেখা 64। 64 হ্যাঁ 64, 1964 কেস। তো এবার এটা তো আতে লাগলো মানে প্রফেশনালি আতে লাগলো, যারা ন্যায় বিচারের জাজ ছিলেন তারা বললেন যে কোর্টকে এভাবে ডাকা যায় না,
জাজকে ডাকা যায় না এভাবে। তো তখন এটা হলো যে এটা নিয়ে একটা সাংঘাতিক টানাপোড়েন শুরু হলো বিধানসভা মানে লেজিসলেটিভ এবং এর মধ্যে জুডিশিয়ারির মধ্যে যে কি করা হবে। এটাই কি প্রথম সেরকম সেই অর্থে নোটেবল এরকম একটা কেস যেখানে কে বেশি পাওয়ারফুল এটার একটা লড়াই, লেজিসলেটিভ আর জুডিশিয়ারির মধ্যে একটা লড়াই। এবার চলে গেল ইয়েতে এলাহাবাদে হাইকোর্টে। এবার জাস্টিসেরা যারা এরা কেস করলেন যে এই যে আমাদেরকে ডেকে পাঠিয়েছে এটা বেআইনি। কেশব সিং পেছনে, কোর্ট জাজকে তুমি ডাকতে পারো না জাজের একটা অর্ডারের বেসিসে। এবার এলাহাবাদ হাইকোর্ট পড়েছে মহা ফাপড়ে, যে দেখাতে হবে মানে জাজের এগেনস্টে কেস, আরেকজন জাজ পিটিশন দিয়েছে, দুজন জাজ পিটিশন দিয়েছে এবং সেটা সেই আরো তারই কলিগরা সেটার বিচার করবে। হ্যাঁ, এই অদ্ভুত ব্যাপার কিন্তু একটা পুরো মাল্টিভার্স টাইপের হয়ে গেছে। এলাহাবাদ হাইকোর্ট কি করলো এবার, এটা তো লড়াই, হ্যাঁ টার্ফের লড়াই। এলাহাবাদ হাইকোর্ট 28 জন জাজের একটা বেঞ্চ তৈরি করলো। জেনারেলি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যখন একটা কেস লড়ে তখন কেসের মেরিটের বেসিসে কখনো একজন জাজ, কখনো 3 জন, কখনো 5 জন, কখনো 7 জন, এমনি বেঞ্চ তৈরি হয়, মানে কতজন জাজ মিলে ডিসিশন নেবে। এক্ষেত্রে 28 জন জাজ, 28 জন, আচ্ছা, মানে বাকি যারা জাস্টিস ছিলেন হাইকোর্টে সবাই বেঞ্চে কেস হচ্ছে। এবং অবভিয়াসলি যেটা হওয়ার ছিল তাই, হাইকোর্ট 28 জন জাজ মিলে সিদ্ধান্ত নিলে মানে ডিসিশন দিলেন যে না, উত্তরপ্রদেশ বিধানসভা ভুল কাজ করেছে, এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। কেশব সিংটা নয়, জাজকে তুমি ডাকতে পারবে না, জাজকে তুমি তার আইন মানে তার ডিসিশনের জন্য জবাবদিহি করার জায়গাটা অ্যাসেম্বলি নয়। বেশ, এবার মিডিয়া হয়ে একেবারে দিল্লি অবধি পৌঁছে গেছে। এবার এটা মনে রাখতে হবে যে সে সময় নেহেরু রয়েছেন প্রাইম মিনিস্টার, যিনি নিজে একজন ব্যারিস্টার ছিলেন, এবং যারা তখন সরকারে তাদের মধ্যে অনেকেই হচ্ছে উকিল মানে আইনের লোক। প্রাইম মিনিস্টার নেহেরু বললেন যে এখানে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না আমরা কনস্টিটিউশনে, যে কে কনস্টিটিউশন এই অধিকারটা আসলে কোর্টের আছে বা এই অধিকারটা বিধানসভার আছে কি নেই। তো তখন তারা বললেন যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স, প্রেসিডেন্ট এটা ডিসিশন নেবেন, মানে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সাথে কথা বলে এটার ডিসিশন নিতে পারেন। আচ্ছা, প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলবে। বিষয়টা ঘটেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট আর মানে উত্তরপ্রদেশের লেজিসলেটিভ এর সঙ্গে জুডিশিয়ারির ঝামেলা। রাষ্ট্রপতি আর সুপ্রিম কোর্ট মিলে সেটাকে মেলাবেন। আচ্ছা, বেশ। তো তারপর ওখানে এবার ইন্টারেস্টিং, ওরা কিন্তু তখন নেহেরুর কাছে কিন্তু এই অপশনটা ছিল, বলাই যায় যে একটা গাজোয়ারি করে এই সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়াই যেত যে না, সুপ্রিম কোর্ট নয়, ডিসিশনটা পার্লামেন্ট নেবে। কিন্তু সেটা কিন্তু নেহেরু করলেন না, কারণ উনি যেহেতু আইনের লোক, বা ওর সঙ্গে যারা ছিল তারাও যেহেতু আইনের লোক। আমরা যারা নেহেরুকে পছন্দ করেন না অনেকেই আছেন, তার অনেক পলিসি আমিও হয়তো পার্সোনালি মনে করি যে তার অনেক পলিসির মধ্যে একেবারে নির্ভুল নয়, কিন্তু এ কথাটা মানতেই হবে যে আজকে ভারতবর্ষের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তার যে একটা নিজস্ব স্বাধীনতা রয়েছে, তার যে একটা স্ট্রেংথ রয়েছে, অটোনমি রয়েছে, তার পেছনে এই শুধু নেহেরু নন, সেই সময়কার রাজনীতিবিদদের একটা বিরাট ভূমিকা ছিল। কারণ এই সুপ্রিম কোর্টের কাছেই ওই দায়িত্বটা দেওয়া হলো যে আপনারাই ঠিক করুন প্রেসিডেন্টের সাথে কথা বলে যে এই অধিকারটা লেজিসলেটিভের আছে কি না জাজকে ডাকার। ব্যাপারটা হলো লেজিসলেটিভ যদি চাই, মানে যেহেতু লেজিসলেটিভ স্টেটের ডিরেক্ট অংশ, সেহেতু সে কিন্তু চাইলে বলতেই পারতো লেজিসলেটিভকে, ভাই তোমরাই বড়, আমরাই বড়, আমরা যা ডিসিশন নেব আমরা বলে দিচ্ছি এটা ভুল হচ্ছে, এইসব হওয়া যাবে না। এটা যদি করে ফেলতো তাহলে বিষয়টা সম্পূর্ণ উল্টো জিনিস হয়ে যেত, কিন্তু সেটা হলো না। সুপ্রিম কোর্ট সমস্ত ব্যাপারটা দেখে এই সিদ্ধান্ত নিলেন যে না, এখানে অবজেক্টিভলি লেজিসলেটিভ এই ডিসিশনটা নেয়নি, লেজিসলেটিভের মানে বিধানসভার এই ডিসিশনটা নেওয়ার কোনো অধিকার ছিল না। জাজকে আপনি ডাকতে পারবেন না, জাজের কোনো ডিসিশন সেটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, তার বেসিসে আপনি জাজকে প্রশ্ন করতে পারেন না। লেজিসলেটিভ তো করতেই পারে না, কেউই করতে পারে না।
কেউ প্রশ্ন করতে পারে, সুপ্রিম কোর্ট করতে পারে। হাইয়ার কোর্ট দিতে পারে, মানে যে ধর এক লোয়ার কোর্ট, তারপরে high কোর্ট, court, তারপরে হাই কোর্ট, তারপরে ফাইনালি সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট হলো হাইয়েস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। সুপ্রিম কোর্ট হাইয়েস্ট। এবং এটাও ঠিক হলো তখন যে সংবিধানের রক্ষার দায়িত্ব, সংবিধান মতো চলার দায়িত্ব একমাত্র একটা ইনস্টিটিউশনের নয়। সংবিধানটা যেমনভাবে সুপ্রিম কোর্ট এবং ন্যায় বিচার ব্যবস্থা সংবিধানকে রক্ষা করবে, তেমনিভাবেই লেজিসলেটিভকেও রক্ষা করতে হবে। কোনো একটা ইনস্টিটিউশনের হাতে পুরোপুরি ক্ষমতা আমরা দিচ্ছি না, সেটা আইনের পরিপন্থী। বেশ। তো এই ধরনের কেসগুলো, এটা কিন্তু প্রেসিডেন্স। এবং কেশব সিংয়ের কিন্তু আরও একদিন থেকে তারপরে বেল হয়ে ছাড়তে হয়েছিল। কেশব সিংয়ের ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, কারণ কেশব সিং শুধু একটা উপলক্ষ মাত্র। আসল ঘটনাটা হচ্ছে যে জাজকে প্রশ্ন করা যায় কি না, এবং এটা প্রতিষ্ঠা হলো যে না, জাজকে তার ডিসিশনের বেসিসে লেজিসলেটিভ প্রশ্ন করতে পারবে না। বাহ, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট ডিসিশন হলো। বাহ, বেশ। তো এই একটা জায়গায় আমরা দেখলাম রাজনীতির ক্ষেত্রে। আমরা যে কেসগুলো ডিসকাস করবো, তো আমাদের 3টে কেসই হচ্ছে রাজনীতি নিয়ে, মানে এদের সাথে লড়াইতে। এরপরে আমরা চলে যাই 1973 সালে। 1973 সালে 13 জন জাজের বসে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে সংবিধানে পরিবর্তন কি পার্লামেন্ট আনতে পারে নাকি পরিবর্তন আনতে পারে না। এটা আজকের ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানে আমরা যখন এই এপিসোডটা বেরোচ্ছে, তখন সম্ভবত ইন্ডিয়ান পার্লামেন্টে এই ডিবেটটা চলছে যে কনস্টিটিউশনাল চেঞ্জ হবে কি হবে না। ভারতবর্ষের সংবিধান, একজন রাজনৈতিক নেতা আছেন যিনি ভারতবর্ষের সংবিধান হাতে নিয়ে বলেন এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তো সংবিধান কিন্তু যখন তৈরি হয়েছিল তখনও এবং আজ পর্যন্ত সংবিধান কোনো স্ট্যাটিক ডকুমেন্ট নয়। বাইবেল, কোরআন বা বেদের মতো কোনো স্ট্যাটিক ডকুমেন্ট নয় যেটা আর বদলানো যাবে না। সংবিধানের মধ্যেই রয়েছে যে সংবিধান বদলানো যেতে পারে। কাজে এটা লিভিং ডকুমেন্ট এবং বহুবার চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হতেই থাকবে, এটাই নিয়ম। এবং যেই রাজনৈতিক নেতা, নাম করছেন আপনারা জানেন, আজকে সংবিধান নিয়েই কথাটা বলেন, তারই ঠাকুমা যখন পাওয়ারে ছিলেন তখনই তিনি অ্যামেন্ডমেন্ট এনেছিলেন, 42তম অ্যামেন্ডমেন্ট সংবিধানের, যেখানে সরকার প্রপোজ করেছিল যে সংবিধানে যে কোনো পরিবর্তন পার্লামেন্ট করতে পারে এবং কোর্ট সেই পরিবর্তনে কোনো প্রশ্ন তুলতে পারবে না। ইন্টারেস্টিং। এটা হচ্ছে তোর ইমার্জেন্সি ওই সময়টাতে, রাইট। ইন্দিরা গান্ধীর প্রথম যে টেনিওর সেই সময়, এবং সেই সময় আবার জাজদের মানে সুপ্রিম কোর্টের সাথে, এটা আবার আমরা স্টেট থেকে চলে গেছি সেন্টারে, স্টেটের সাথে এই সেন্টারের পার্লামেন্টের সাথে জাজদের সাংঘাতিক টানাপোড়েন চলছে এবং সরকার চাইছে বিভিন্নভাবে জাজদেরকে নিজেদের কন্ট্রোলে রাখার জন্য, তাদেরকে ঠিকঠাক পদ না দেয়া, অনেক ক্ষেত্রে তাদেরকে পানিশ করা। আচ্ছা, মানে এটা সরকার চাইছে, তার কারণ হলো তারা চাইছে তাদের ফুল পাওয়ার থাকতে, যাতে কেউ কোনো রকমভাবে কিছু না বলতে পারে। হ্যাঁ, ওই 42nd অ্যামেন্ডমেন্ট এলো 1976-এ, আনলেন আর কি সরকার, যে কোনো সংবিধানের যে কোনো পরিবর্তন সরকার করতে পারে 2/3 যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে। যে কোনো পরিবর্তন, যে কোনো পরিবর্তন মানে যেগুলো মূল প্রিঅ্যাম্বলের পার্ট, যে ইন্ডিয়া ইজ আ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ইত্যাদি ইত্যাদি, এগুলো তো চেঞ্জ করতে পারে। যে কোনো পরিবর্তন, এই সংবিধানটা চলবে না, আমরা নতুন সংবিধান আনবো, এই পরিবর্তনটাও করতে পারে। এটা কিভাবে ডিসাইড করছে সে? 2/3 মেজরিটি আছে আমার কাছে। ও ওকে, মানে যেহেতু তারা জনপ্রতিনিধি, সেহেতু তাদের মানে সংবিধান ওয়াইজই নিশ্চয়ই এটা হবে, যারা জনপ্রতিনিধি হিসেবে লেজিসলেটিভে থাকবে তাদের মধ্যে মেজরিটির ডিসিশনকে মানা হবে। এটা তো এখন অবধি আছে তাই, এবং তাই ছিল, সেজন্যই তারা এই ডিসিশনটা নিতে পারছে। কিন্তু সেটা সংবিধানের মূল জায়গাগুলোকে পরিবর্তন করা যাবে কিনা সেটা নিয়ে সংবিধান খুব ক্লিয়ার ছিল না। সংবিধানে অ্যামেন্ডমেন্ট করা যাবে এটা তো ছিলই, চিরকালই ছিল, এখনও আছে, কিন্তু সংবিধানের যে কোনো পরিবর্তন করে ফেলা যাবে কিনা সেটা ছিল না। এটাই 42nd অ্যামেন্ডমেন্টে এনারা ঢোকালেন। আচ্ছা, এবং যে পরিবর্তনটা করবে সরকার, সেটা প্রশ্নচিহ্ন থাকবে না সেটাতে কোনো।
কোনো জাজ কিছু বলতে পারবে না, কোনো কেউ court- কিছু বলতে পারবে না, না। না, না, না। বাহ বাহ, চলো কারণ ওই যে তারপর। প্রথমেই বললাম যে দায়িত্ব, আইন তৈরি করার দায়িত্ব তো পার্লামেন্টের। হ্যাঁ। তো উনি তারপরে কিছুদিন পরে ইলেকশন হেরে গেলেন। 1977-এ জনতা গভর্নমেন্ট এলো, জনতা গভর্নমেন্ট, জনতা পার্টির গভর্নমেন্ট আর কি। তারা বললেন যে এখানে একটা ছোট পরিবর্তন করলেন, তারা অ্যামেন্ডমেন্টটা ডাকলেন যেমন ছিল তেমনই। তারা শুধু বললেন যে না, যে কোনো পরিবর্তন নয়, যদি মূলভূত জায়গার বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হয় হুম। তাহলে সেটা পার্লামেন্ট করতে পারে না, সেটার জন্য রেফারেন্ডাম করতে হবে। রেফারেন্ডাম বলতো? রেফারেন্ডাম হচ্ছে, যেটা ভারতবর্ষে হয়নি রেফারেন্ডাম আজ পর্যন্ত। রেফারেন্ডাম হচ্ছে একটা পলিসি বা একটা ইস্যু, সেটার জন্যে ভোট করা। হুম। মানে ধর আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষের কনস্টিটিউশনে রয়েছে যে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। তার আগে বলে যে ভারতবর্ষের সোশ্যালিস্ট এবং ধর্মনিরপেক্ষ এই দুটো যে শব্দ জোড়া হলো, সংবিধানের মূল জায়গায় চেঞ্জ হলো তো এগুলো মূল জায়গায় চেঞ্জ হয়ে গেছে। যে হোয়াট ইজ ইন্ডিয়া, তার ডেফিনেশনের মধ্যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটো শব্দ যুক্ত হয়েছে। এটা এই 42nd অ্যামেন্ডমেন্ট করেই করা হয়েছিল, নইলে পরে মূলভূত জায়গায় কেউ হাত দিতে পারবে না। এবারটা একটু ক্লিয়ার করি। যখন ইন্দিরা গান্ধী করলেন যে সংবিধানের যে কোনো পার্ট চেঞ্জ করতে পারবে যাবে সরকার, আর কেউ কিচ্ছু বলতে পারবে না, কোর্ট কিছু বলতে পারবে না। তারপরে ওনারা ঢোকালেন এই শব্দগুলো ভারতবর্ষের, কারণ ওটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। ভারতবর্ষকে ডিফাইন করা হচ্ছে যে ইন্ডিয়া ইজ আ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। দ্য সেকুলার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক। এই সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দটা ঢোকাবে কি করে যদি সরকার কাছে সেই পাওয়ারটা না থাকে? রাইট। এবং শুধু তাই না, এটা তো মানে এটা তো খুব মূল জায়গায় চেঞ্জ, ছোটখাটো কোনো ক্লজ জোড়া হচ্ছে না। তো এই 42nd অ্যামেন্ডমেন্টের থ্রুতেই এটা করা হয়েছিল। হলো। কিন্তু জনতা পার্টি গভর্নমেন্ট এসে বললেন এই মূলভূত স্ট্রাকচারে চেঞ্জ করতে সরকার পারে না, নিজে থেকে শুধু 2/3 থাকলেই পারবে না, তার জন্য রেফারেন্ডাম করতে হবে। মানে আজকের দিনে এই রয়েছে ভারতবর্ষ সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক ইত্যাদি ইত্যাদি, এর থেকে ধর সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট শব্দটা বাদ দেওয়া হবে। এটা সরকার ভাবলো, সরকার নিজে থেকে এটা চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, সরকারকে এটার জন্য রেফারেন্ডাম মানে একটা ভোট করতে হবে শুধু এই ইস্যুতে, যে ভারতবর্ষের বেশিরভাগ লোক কি চাইছে এই সমাজতান্ত্রিক শব্দটাকে সরানোর জন্যে নাকি চাইছে না। যদি চায় তাহলে পরে সরকার সরাতে পারে। ওকে। এই সিদ্ধান্তটা জনপ্রতিনিধিরা নিতে পারবে না, এই সিদ্ধান্তটা সমস্ত জনগণের একসাথে নেওয়ার দায়িত্ব। ওকে, নাইস। হ্যাঁ, এটা জনতা পার্টি আনলেন। তখন একটা কেসও উঠে এলো মিনার্ভা মিলসের। মিনার্ভা মিলস মহারাষ্ট্রের একটা টেক্সটাইল মিল আর কি, যেখানে নন্দন নীলেকানি তার বাবা কাজ করতেন। সেই সময় ন্যাশনালাইজেশন হচ্ছে ওই ইন্দিরা গান্ধীর সময়, তো ওটাকে ন্যাশনালাইজ করা হচ্ছে। মিনার্ভা মিল বললো না, একটা আমাদের রাইট টু প্রপার্টি, তার উপরে অধিকার, মানে আমার প্রপার্টিতে আমার অধিকার আছে কি না। তো আমার বাড়ি, সরকার এসে কি বলতে পারে না এই বাড়িটা কাছ থেকে ন্যাশনালাইজ করে নিলাম? না, একদমই তাই না। পারে, মানে পারে। হ্যাঁ, কারণ সেই সময় সেই জিনিসটা ঢুকে গেছে, এই যে রাইট টু প্রপার্টি, এটা সরিয়ে দেওয়া হয়েছে। রাইট। যেইভাবে টাটা এয়ার ইন্ডিয়ান মানে টাটা কি বলে এয়ারলাইন্স যেভাবে ন্যাশনালাইজ, সমস্ত ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে ইত্যাদি ন্যাশনালাইজ হয়েছে, তেমনি করে এই টেক্সটাইল মিলগুলো ন্যাশনালাইজ হয়ে গেছে। ওগুলো তো কোনো ব্যক্তি বা কোনো সংস্থার মালিকানাধীন ছিল। তখন মিনার্ভা মিল কেস করে যে না, এটা কি করে করছো তুমি, আমার প্রপার্টি তুমি নিয়ে নিচ্ছ কি করে, সরকার হতে পারো তুমি, তাই বলে তোমার এই অধিকারটা কি করে আসে? জনতা পার্টি কিন্তু রাইট টু প্রপার্টি সরিয়েছিল, কারণ কমিউনিস্টরা চেয়েছিল রাইট টু প্রপার্টি চলে যাক। যেহেতু তাদের সেটা ন্যাশনালাইজড হয়ে যাক, ন্যাশনালাইজড হয়ে যাক, এবং ওই যে পরে তারা ল্যান্ড রিফর্মস আনবেন। রাইট। জমিদারের থেকে জমি নিয়ে সবার মধ্যে বন্টন করে দেবো। এটা কি করে হবে যদি প্রপার্টি উপরে তো রাইট থাকে? তো জনতা গভর্নমেন্ট ওটা, কিন্তু মিনার্ভা মিলের এই কেসটা চলছিল বহুদিন যাবৎ চলছে, যে সরকার কি পরিবর্তন করতে পারে কি না। এটা হচ্ছে কেস মূলভূত জায়গায়, বেশ। এবং দীর্ঘদিন সেই কেস চলে, এবং সেই কেসে ভার্ডিক্ট দেন এই যে কিছুদিন আগে রিটায়ার করে গেলেন আমাদের চিফ জাস্টিস চন্দ্রচূড়, তার বাবা। এবং এই বইটা লেখা হচ্ছে সেই ডিওয়াই চন্দ্রচূড়ের ছেলে, চিন্তন চন্দ্রচূড়ের। আচ্ছা। চিন্তন চন্দ্রচূড় হচ্ছে ধনঞ্জয় চন্দ্রচূড়, যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তার ছেলে লিখেছেন। এবং ডিওয়াই চন্দ্রচূড়ের বাবা ছিলেন ইন্ডিয়ার লংগেস্ট সার্ভিং
চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ও আচ্ছা, মানে এদের ফ্যামিলি পুরো। হ্যাঁ, এবং অদ্ভুতভাবে এই বইটাতে চিন্তন চন্দ্রচূড় তার ঠাকুরদারকে সমালোচনা করেছেন, কারণ যেইভাবে চন্দ্রচূড়, সেই সময়কার জাস্টিস চন্দ্রচূড় বলেছিলেন যে না, এটা একেবারেই এটাকে সরানো, মানে পার্লামেন্টের কোনো অধিকার নেই, সেই প্রসেসটা ঠিক ছিল না, এবং সেটা সমালোচনা করেছেন। মানে ঠিক ছিল না বলতে, দুজন জাস্টিস নিজেদের কথা বলেননি, দুজন আলাদা আলাদা রকমের ভার্ডিক্ট দিয়েছেন, হঠাৎ করে একটা ভার্ডিক্ট বেরিয়ে গেছে। এই এত বড় মানে একটা সেন্সিটিভ বিষয়টাতে যতটা ভাবনা চিন্তা করার প্রয়োজন ছিল, যতটা ডিটেইলে জাস্টিসদের মধ্যে নিজেদের মধ্যে কথা বলার প্রয়োজন ছিল, সেই জিনিসটা সে সময় হয়নি বলে চিন্তন চন্দ্রচূড় বলছেন। বেশ, বুঝলেন তো, এটা হচ্ছে শিক্ষিত মানুষের লক্ষণ, যে আমার ঠাকুরদা হলে পরেই যে তাকে সবসময় আমাকে ভালো বলতে হবে তা নয়, তার কাজকে অবজেক্টিভলি দেখাটা, এটাই শিক্ষা, এটাই দেয় একদম শিক্ষা, ম্যাচুরিটি, এটা সবটাই তাই। তো সেই চিফ জাস্টিস ওয়াইভি চন্দ্রচূড় এবং জাস্টিস ভাগবতী মিলে এই সিদ্ধান্তটা নেন যে না, এটা ঠিক নয়, সরকার এভাবে ডাইরেক্টলি কোনো মূলভূত সিদ্ধান্ত বা মূলভূত জায়গায় চেঞ্জ করতে পারবে না কনস্টিটিউশনের, এটা সরকারের পরিপন্থী, মানে এটা কনস্টিটিউশনের পরিপন্থী। এবং সেটাকে কি আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হলো? হ্যাঁ, 42nd অ্যামেন্ডমেন্টে যে জায়গাটা, সেটাকে একটা ক্লজ অ্যাড করা হয়েছিল মিনার্ভা মিল কেসের থ্রুতে, যে না, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই জায়গাগুলো চেঞ্জ করা যাবে না। তাতে এই যে মিনার্ভা মিলসের যে ন্যাশনালাইজেশনের বিরুদ্ধে যে ওর কেসটা, সেটার কি হলো? মানে ফাইনালি কি না, মিনার্ভা মিলস ন্যাশনালাইজ হয়ে যায়? এই সবগুলো কেসের ক্ষেত্রেই আমরা দেখবো যে দেখ, কেসে দুরকম হয় যতদূর আমি বুঝি, যেটুকু মানে অল্প বিস্তর ল পড়ার বিরুদ্ধে সুবাদে যে ধরনের কেস লড়া হয়, তার মূল দুটো জায়গায়। একটা হচ্ছে প্রসিডিউরাল লড়াই, এই শব্দটা ঠিক নেই এখানে, এই এভিডেন্সটা যেভাবে পেশ করা উচিত ছিল সেটা হয়নি, এটা প্রসিডিউরাল। আরেকটা হচ্ছে সাবস্ট্যান্টিভ আর্গুমেন্ট, যে না, এটা কনস্টিটিউশনের বিরুদ্ধে। তো যখন সাবস্ট্যান্টিভ আর্গুমেন্ট দেওয়া হয়, তখন চেঞ্জটা কনস্টিটিউশন লেভেলে হয়, তখন মেইন কেসটার গুরুত্বটা কমে যায়। যেমন কেশব সিংয়ের কেসেও দেখেছি আমরা, ও একদিন ওকে পরে জেল খাটতে হয়েছিল, মিনার্ভা মিলস ন্যাশনালাইজ হয়, সেটা ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্ট এটাই, এখানে সরকার এখনও 2/3 মেজরিটি থাকলেই কনস্টিটিউশনের মূল জায়গা পরিবর্তন করতে পারবে না, এটা। এবং এই ডিসিশনটা হয়ে গেছিল, হয়ে গেছে, এখনো পারবে। বেশ, তার মানে এটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট ডিসিশন ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য, ইন্ডিয়ান সিস্টেমের জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশে, আমাদের আশেপাশে তাকালেও দেখতে পাওয়া যায় যে সংবিধান বদলে দেওয়ার ক্ষমতা কার আছে কার নেই, এটা নিয়ে চলছে। এবং তখন সুপ্রিম কোর্ট এটাও বলে যে নতুন আইন বানানোটা কিন্তু কোর্টের কাজ নয়, আইন বানানোটা এরই কাজ, নির্বাচিত জনপ্রতিনিধিদেরই কাজ, কিন্তু সেটা সংবিধানের মধ্যে থেকেই করতে হবে। এবারে আমরা আসি তৃতীয় কেসে, যেটা বলেছিলাম যে একেবারে রাষ্ট্রপতি অবধি। এটা খুব আধুনিক কালের কেস। 2005-এ বিহারে ইলেকশন হয়। বিহারের ইলেকশনে কোনো রেজাল্ট বেরোনো, মানে কোনো দলই, তখন 3টে দল ছিল, মূল দল 4টে দল, আরজেডি যেটা লালু প্রসাদ যাদবের দল, লোক জনশক্তি পার্টি যেটা তখনকার রামবিলাস পাসওয়ান তার দল, বিজেপি যেটা এখন ভারত শাসন করছে, এবং জেডিইউ যেটা হচ্ছে এখন শাসনে আছে বিহারে, নীতিশ কুমারের দল। এই 4টে দল লড়াই করেছে, কেউই পূর্ণ 50%-এর মার্ক ক্রস করে, পূর্ণ বহুমত পায়নি। এবং তাদের মধ্যে চলছে কথাবার্তা যে কে কার সাথে মিলে করবে, কিন্তু কেউই টোটাল করে ওই জায়গাটাতে পৌঁছতে পারছে না। একটা অদ্ভুত অবস্থা। পার্লামেন্ট, মানে অ্যাসেম্বলিটা তৈরি হচ্ছে না, বিধানসভাটা, সরকার কেউ গঠন করতে পারছে না। গভর্নর চেষ্টা করছেন, গভর্নরও বুঝতে পারছেন না কাকে ডাকবেন। গভর্নর ছিলেন বুটা সিং, যিনি বিভিন্ন পার্টি বদলে ওখানে আলটিমেটলি গভর্নর হিসেবে, রাজ্যপাল হিসেবে ছিলেন। এমন সময় একটা শোনা গেল খবর যে লোক জনশক্তি পার্টি, এলজেপি, তার কিছু 7-8 জন এমএলএ যারা একটার দিকে চলে আসলে পরে, মানে বিজেপির দলে চলে এলে পরেই সরকার তৈরি হয়ে যায়, তাদেরকে নাকি একটা রিসর্টে আটকে রাখা হয়েছে। এরকম কিছু একটা জিনিস দেখা গেছিল, হ্যাঁ, একটা ওয়েব সিরিজে। হ্যাঁ, যে তাদেরকে একটা রিসর্টে আটকে রাখা হয়েছে এবং তাদের উপরে চাপ দেওয়া হচ্ছে যে তোমরা বিজেপি এবং এদেরকে সাপোর্ট করো, তাহলে পরে আমরা সরকার তৈরি করব। এই নিউজটার বেসিসে বুটা সিং লেখেন চিঠি গভর্নমেন্টকে,
এবার বুঝতে হবে তখন বিজেপি, জেডিইউ এবং এলজেপি মিলে বিহারে সরকার গঠন করার চেষ্টা করছে। উল্টো দিকে রয়েছে কংগ্রেস এবং আরজেডি, যারা, এবং এই কংগ্রেস আরজেডি মিলে সেন্ট্রালে গভর্নমেন্টে আছে একসাথে। তো সেন্ট্রালে চিঠি লিখলেন বুটা সিং, যেখানে কিন্তু একটা এ ধরনের কেনা বেচা চলছে এবং এমএলএদের উপরে জোর প্রয়োগ করা হচ্ছে। এটা কিন্তু আমি আমার রাজ্যে হতে দিতে পারি না। বেশ, তাহলে এই পুরো ইলেকশনটাকে ক্যান্সেল করে দেওয়া হোক, মানে যেটা হয়েছে। হ্যাঁ, আবার নতুন করে ইলেকশন হোক। ইউপিএ গভর্নমেন্ট তো অবভিয়াসলি চাইছিল যে হ্যাঁ এরকমই কিছু হলে পরে ভালোই হয়, কারণ আলটিমেটলি আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, রাজনীতির এটাই খেলা, নম্বরের খেলা। রাজনীতির আলটিমেট খেলা হলো ক্ষমতা দখলের খেলা। তো ইউপিএ গভর্নমেন্টের একটা মিটিং হয়, ক্লোজ ডোর মিটিংয়ে সিদ্ধান্ত হয় হ্যাঁ এটা ঠিক আছে, এটা করা যেতে পারে, কিন্তু এটা যদি করতে হয় মানে রাষ্ট্রপতি শাসন এবং তারপরে ইলেকশন, তাহলে পরে প্রেসিডেন্টের কনসেন্ট লাগবে। রাষ্ট্রপতিকে এটার মত দিতে হবে যে এটা হোক, এটা করব। এপিজে আব্দুল কালাম তখন মস্কোতে একটা স্টেট ভিজিটে গেছেন আর কি, তার কাছে গেল ফোন এবং চিঠিপত্র আর কি, যে আপনি সিদ্ধান্তটা নিন। বুটা সিং চাইছেন, গভর্নর চাইছেন যে এই বিহার অ্যাসেম্বলি ডিসলভ করে দেওয়া হোক এবং নতুন করে ইলেকশন হোক। এপিজে আব্দুল কালাম হলে পারতেন যে উনি ফিরিয়ে দেবেন, যে না এটা আবার রিকনসিডার করো, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কিছু তার কাছে যদি মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠায়, প্রেসিডেন্ট সেটা ফিরিয়ে দিতে পারে দুবার, তৃতীয়বার তাকে অ্যাকসেপ্ট করতেই হবে। কিন্তু প্রেসিডেন্ট ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে এটা বড় ব্যাপার। অথবা উনি বলতে পারেন আমি ফিরে আসি 8-10 দিন, তারপর সিদ্ধান্ত নেব। তা না করে এপিজে আব্দুল কালাম এগ্রি করে গেলেন, বললেন যে ঠিক আছে আমি রাজ্যপালের কথা মেনে বিহার অ্যাসেম্বলি ডিসলভ করে দিচ্ছি। বেশ, ডিসলভ করে দিচ্ছি, ডিসাইডই করে দিলেন এবং হয়ে গেল। হ্যাঁ, বিহার অ্যাসেম্বলি ডিসলভ হয়ে গেল। বুটা সিং নতুন ইলেকশনের নোটিফিকেশন করে দিলেন, নতুন ইলেকশনের জন্য সব তৈরি হচ্ছে, নতুন ইলেকশনের ডেটও ফাইনাল হয়ে গেছে 2005। আচ্ছা, মানে রিসেন্টলি। হ্যাঁ, নতুন ইলেকশনের জন্য আবার সব তৈরি হচ্ছে। আর জেডিইউ আর বিজেপি তো ছেড়ে দেবে না এটা। তারা কেস করলেন এবার যে এটা আনকনস্টিটিউশনাল ডিসিশন হয়েছে, সুপ্রিম কোর্টে কেস করলেন, এটা আনকনস্টিটিউশনাল ডিসিশন হয়েছে, রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নিতে পারেন না। মানে ভারতবর্ষের আমরা যতই গালমন্দ করি, একটা রাজনৈতিক দলের কিন্তু এই অধিকার আছে এবং কোর্টের সেই অধিকার, কোর্টের উপরে এই বিশ্বাসটুকু বুদ্ধি আমাদের আছে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, আমরা যে কথাটা বলি আমরা এটা। হ্যাঁ, তো এবার কোর্টে রাজ্যপালকে ডাকা যায় না তার সিদ্ধান্তের জন্য, কিন্তু কোর্ট বলল যে রাজ্যপালকে আমরা ডাকবো না, কিন্তু তিনি কিসের বেসিসে এই সিদ্ধান্তটা নিয়েছেন সেটাকে আমরা রিভিউ করবই, সেটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে। তারা কেস চলছেন। এবার কি অদ্ভুত অবস্থা ভাবে, একদিকে ইলেকশনের প্রস্তুতি চলছে, আরেক দিকে এটা চলছে যে আগের যে অ্যাসেম্বলিটা হয়েছিল সেটাকে ডিসলভ করা হচ্ছে, সেটা আইনি কিনা। অদ্ভুত, মানে কি বলবো, হেওয়ার পুরো। হ্যাঁ, মানে যদি সিদ্ধান্ত হয় সুপ্রিম কোর্টে যে না রাজ্যপালের সিদ্ধান্তটা ঠিক ছিল না, তাহলে পরে এই যে ইলেকশনের ততদিনে যদি ইলেকশনটা হয়ে গিয়ে থাকে, তাহলে নতুন অ্যাসেম্বলিটার কোনো মানে থাকলো না, তাহলে পুরনো অ্যাসেম্বলিকে আবার রিকনভিন করতে হবে। কিন্তু এরাও তো ইলেক্টেড। বাপরে, ডেঞ্জারাস সিচুয়েশন অ্যাকচুয়ালি। কারণ একবার যখন ওটা তো ইলেকশন মানে তো আর যে কেউ কাউকে বলছে ভাই তুই ভালো, তা তো নয়, সাধারণ মানুষ ভোট দিয়ে একটা পার্টিকুলার লোককে জেতাচ্ছে। তখন আরেকটা মানে সমস্যা তৈরি হবে যে কোনটাকে ডিসলভ করবো, কারণ এটাও তো ইলেক্টেড, একদম এটাও ইলেক্টেড পার্টি, কিন্তু এই ইলেকশনটাকে আমি বেআইনি ঘোষণা করে দিচ্ছি। বাবা, ডেঞ্জারাস সিচুয়েশন। তারপর তখন তড়িঘড়ি করে কোর্ট এটা করলো যে কেসটা তাড়াতাড়ি শুনলো আর কি, যতদিনের পর্যন্ত ইলেকশন হয়ে যায়। এবং কোর্ট কিন্তু বলল যে রাজ্যপালের সিদ্ধান্তের কোনো বেসিস নেই, সাংবিধানিক বেসিস নেই, রাজ্যপাল এটা ভুল করেছে, রাজ্যপাল এটা ভুল করেছেন। এবং রাজ্যপালের কথা মেনে প্রেসিডেন্টকেও এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না, প্রেসিডেন্টেরও রিভিউ করা উচিত ছিল সম্পূর্ণ প্রসেসটা। তার মানে প্রেসিডেন্টও ভুল করেছে, সেটা সুপ্রিম কোর্ট ডাইরেক্টলি বললো না, কিন্তু বক্তব্যটা এটাই যে উচিত ছিল অন্য কিছু করা। বাহ, আচ্ছা। প্রেসিডেন্ট এক্স্যাক্টলি বলা হতো যে প্রেসিডেন্ট ল্যাকড দ্য অথরিটি টু ডিসলভ দ্য অ্যাসেম্বলি
কারণ হচ্ছে অ্যাসেম্বলি প্রথম মিটিংটাই হয়নি, তাহলে ওই অ্যাসেম্বলিটার তুমি ডিসলভ করো কী করে? অ্যাসেম্বলিটাই তৈরি হয়নি, সেই অর্থে যদি অ্যাসেম্বলি বলা হয়। ও ওকে, আচ্ছা, অথরিটি নেই। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্ট বললো কিন্তু একটা মাঝখানের রাস্তা বেরোলো যে যেহেতু ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে গেছে, তাই আমরা এই ইলেকশনটাকে আটকাতে বলছি না। কড়ি নিন্দা করে দিয়েছে আর কি রাজ্যপালের। আবার ইলেকশন হলো, সেই ইলেকশনে ফরচুনেটলি সেটা আর হ্যাং অ্যাসেম্বলি হলো না, সেখানে জেডিইউ এবং বিজেপি এবং এলজেপি মিলে 50-এর মার্ক পার করলেন এবং তারা সরকার গঠন করলেন। কিন্তু বুটা সিংকে, যিনি রাজ্যপাল ছিলেন, তাকে পদত্যাগ করতে হলো। এই সময় বলে যে এপিজে আব্দুল কালাম নিজে চেয়েছিলেন যে আমিও পদত্যাগ করি, কারণ এইটা তো আমার কাজ আমি ঠিক করে উঠতে পারিনি, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, কাজেই আমার পদত্যাগ করে ফেলা উচিত। এপিজে আব্দুল কালাম যেরকম টাইপের লোক, তাতে তার এই ভাবনাটা আসাই স্বাভাবিক। এবং তখন সে সময়কার প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি গিয়ে বলেন যে আপনি প্লিজ এটা করবেন না, কারণ আপনি যদি পদত্যাগ করে দেন এটার জন্য, তাহলে আমার সরকার পড়ে যাবে। আমার সরকারের ক্ষেত্রে এটা কত বড় একটা বড় ধাক্কা লাগবে আপনি বুঝতে পারছেন। ঠিক, একদমই। তো সেই কথা শুনে উনি আর পদত্যাগ করেননি। কিন্তু আমরা এই 3টে কেসে একটা জিনিস তো বুঝতে পারছি যে ভারতবর্ষের ন্যায় বিচার ব্যবস্থা বা কোর্ট, সেটাকে ধীরে 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 তারা নিজেরা লড়াই করে, এবং ভারতের রাজনীতি যাদেরকে আমরা এত গালমন্দ করি, তারাও সঠিক সঠিক সময় কোর্টের ওপরে না গিয়ে বরং আরও উঁচু কোর্টের ওপরে ভরসা করে একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে ভারতবর্ষের সিস্টেমটা এতটা স্ট্রং হয়ে গেছে যেটাকে সহজে নাড়ানো যায় না। এবং সেই সিস্টেমটা, সেই কোর্ট ব্যবস্থা, ন্যায় বিচার ব্যবস্থা রাষ্ট্রপতিকে পর্যন্ত নিন্দা করতে পারে যে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ভারতে যে একেবারে আমরা বলি না যে ফ্যাসিস্ট রাজ চলে আসছে, কোনো কোনো নেতার সেটা একটা ইনক্লিনেশন হতেই পারে, টেন্ডেন্সি হতেই পারে, এবং আমরা ডিক্টেটার্স হ্যান্ডবুকে এটা কথা বলেছি যে সব শাসকই আলটিমেটলি স্বৈরাচারী হয়তো হয়ে যেতে চায়, কিন্তু সেটা করা অতটা সহজ হবে না। হ্যাঁ, কারণ আইনি ব্যবস্থা এতটা স্ট্রেংথ নিয়ে দাঁড়িয়েছে যেখানে রাষ্ট্রপতিকেও প্রশ্ন করতে সুপ্রিম কোর্টের একটু অসুবিধা হচ্ছে না, বা আইন ব্যবস্থা জুডিশিয়ারির কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমরা রাজনীতিতে চলে গেলাম। এবার আমরা আসি জেন্ডার বা মহিলাদের অধিকার নিয়ে তো অনেক কথা হয়, তো তেমনি একটা কেস হয়েছিল 1972-এ। এটি আদিবাসী মেয়ে ছিল, সম্ভবত 15 থেকে 18-র মধ্যে তার বয়স, মথুরা নাম, মহারাষ্ট্রে। তো সে তার যে কাজ করতো কারো একটা বাড়িতে, সেখানে তার বিয়ে, সে ভালোবাসা হয় তাদের মধ্যে, তো সেখানে সেই বাড়ির যে মালিক তার ভাইপোকে সে বিয়ে করে ফেলে, করে তারা পালিয়ে যায়। আগে তো পালাতো বিয়ে করে। তো এবার মেয়েটির দাদা সে পুলিশে কমপ্লেন করে যে না, আমার বোনকে ভাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিডন্যাপ করে ফেলা হয়েছে। তো পুলিশ এদেরকে ধরে নিয়ে আসে। তো মালিক পক্ষ, মানে যাদের সাথে বিয়ে হয়েছে, যার ভাইপোর সাথে, তারাও আসে, এর দাদাও আসে, ব্যাপারটা নিয়ে একটা আলোচনা হয়। সন্ধে হয়ে গেছে তখন, তারা তারপরে বলে যে আচ্ছা এফআইআর করা হলো, বাকি এবার মেয়েটার ডেট অফ বার্থের একটা কোনো প্রুফ তো লাগবে, সেটা আপনারা কালকে নিয়ে আসুন বলে হেড কনস্টেবল বেরিয়ে যায়। 2জন আরও কনস্টেবল ছিল সেখানে, গণপত আর তুকারাম বলে, তারা বাকিদেরকে যেতে বলে, মেয়েটাকে বলে তুমি থাকো, তোমার সাথে কথা আছে। এবং সেই সময় বাকিরা বাইরে দাঁড়িয়ে আছে, আর মেয়েটার সাথে ধর্ষণ হয় পুলিশ স্টেশনের ভেতরে। এবং ইমিডিয়েটলি অনেকক্ষণ ধরে ওরা বাইরে দাঁড়িয়ে আছে, দেখে যে কি মেয়েটা বেরোচ্ছে না কেন, মথুরা বেরোচ্ছে না কেন। বেশ খানিকক্ষণ পরে গণপত বেসিক্যালি করে, তুকারাম মদ খেয়েছিল, সে পুরোটা মানে শ্লীলতাহানি করে, কিন্তু বাকি কিছু করে না। মেয়েটা বেরিয়ে এসে বলে এই হয়েছে আমার সাথে, চেঁচামেচি হয় সেখানে এবং লোকজন জড়ো হয়ে যায়। তো পুলিশকে কেসটা ফাইল করতে হয় গণপতের এবং তুকারামের এগেনস্টে, রেপ কেস। আচ্ছা, মথুরা হচ্ছে, এবং সেই সময় দাঁড়িয়ে মথুরা আদিবাসী মেয়েটি তখন বলেছিল যে আমার সাথে ভুল হয়েছে এবং এটা কেস করব আমরা। এটা কোন সাল হচ্ছে? 1972। আচ্ছা, বেশ হলো। এবার কেসটা যায় কোর্টে। তার আগে তো মেডিকেল এক্সামিনেশন, আমরা জানি যে এসব ক্ষেত্রে মেডিকেল এক্সামিনেশন খুবই একটা বাজে প্রসেস ছিল, 2 ফিঙ্গার টেস্ট ইত্যাদি হলো। মেয়েটির নিজস্ব এর আগে কোনো শারীরিক সম্পর্ক ছিল কি না সেই হিস্ট্রি নেওয়া হলো, গণপতের হিস্ট্রি নেওয়া হলো। সেশন কোর্টে গিয়ে হলো কি, আরও 2 বছর লেগে গেছে। সেশন কোর্টে গিয়ে জাজ অদ্ভুত বললেন যে ছেড়ে দিলেন গণপত আর তুকারামকে,
বললেন যে না, এটা প্রথমত তো মারামারির কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না, মেয়েটি যে জোর বলপূর্বক যে তার কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না। এবং মেয়েটি তো শারীরিকভাবে অ্যাক্টিভ ছিল তার আগে, তাহলে আরেকবার করতেই পারে। সেশন কোর্টে এই রায়টা দিল। হ্যাঁ, কি যে কোনো ফিজিক্যাল স্ট্রাগলের কোনো নেই, কোনো চিৎকার কেউ শোনেনি, কাজেই এটা ভুল, মেয়েটি মিথ্যে কথা বলছে। মেয়েটি মিথ্যে কথা বলছে। হ্যাঁ, ওর যেহেতু আগে শারীরিক সম্পর্ক ছিল, আরেকবার শারীরিক সম্পর্ক করেছে। সেশন কোর্ট যেহেতু একদম লোয়ার কোর্টে এটা সিদ্ধান্ত হলো, এটা ইচ্ছা সহই হয়েছে আর কি। তো এটা তো ব্যাপারটা তারপরে হাইকোর্টে গেল, এরা আবার হাইকোর্টে অব্দিও গেলেন। হাইকোর্টে কিন্তু গণপত আর তুকারামকে বললো যে না, এটা ও চিৎকার করেনি বলেই আর বলপূর্বক ধাক্কা দেয়নি বলেই এটা বলা যাবে না যে তার রেপ হয়নি। কারণ একটা পাওয়ারের ইকুয়েশনটা বুঝতে হবে। একটা পুলিশ স্টেশনে দুজন পুলিশ এটা করছে, মেয়েটার কত সাহস যে সে চিৎকার করবে ওখানে। হ্যাঁ, প্যাসিভ সাবমিশন এবং কনসেন্ট এক জিনিস নয়। মেনে নিয়েছি বলেই সেটা আমার কনসেন্ট নয়। না মানার না মেনে কোনো উপায় ছিল না বলে মেনে নিয়েছি, এটাও একটা ব্যাপার হতে পারে। এই যে আমরা সিনেমা দেখি না, পিঙ্ক বলে নো মিনস নো বলে আজকাল চলছে, তখন কিন্তু হাইকোর্ট এই প্রথম বলে যে না, আমি লড়াই করিনি বলেই আমার যে কনসেন্ট ছিল তা নয়। ইম্পর্টেন্ট কথা। তো তারা তখন হাইকোর্টে কনভিক্ট করে গণপত এবং তুকারাম দুজনকেই। এটা আবার সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্টে নিয়ে যায় হলো পুলিশই। হ্যাঁ, পুলিশ, কারণ পুলিশের একটা ইয়ে তো যে পুলিশ স্টেশনের মধ্যে হয়েছে, কাস্টোডিয়াল রেপ ইজ এ বিগ থিং। সুপ্রিম কোর্টে আবার সেশন কোর্টের পুনরাবৃত্তি হলো, গণপত আর তুকারামকে ছেড়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্ট বললো যে জোর করা হয়নি বলে, বললো যে ও ফলো করলো কেন, গণপত চিৎকার করা উচিত ছিল। হ্যাঁ, কারণ ভায়োলেন্ট রেজিস্ট্যান্স যদি না হয় আমরা রেপ মানবো না। বাপরে, একটু ডেঞ্জারাস কথা। হ্যাঁ, সুপ্রিম কোর্ট বললো এটা, বললো যে এক হতে পারে যে মানে প্রাণনাশের হুমকি, সেরকম অবস্থায় যদি কারোর সাথে করা সেটা আমরা মানতে পারি। এক্ষেত্রে তো প্রাণনাশের কোনো হুমকি দেওয়া হয়েছে বলে, মানে প্রাণের ভয় যেটাকে বলে সেটা হলে করতে পারে একজন, কিন্তু সেটাও কোনো দেখা যাচ্ছে না। এটাই বলেনি যে না প্রাণ আমাকে মেরে ফেলবে, তো বলেনি, তাহলে পরে তো এটা কনসেনসুয়াল। এবার এটা 1978 হয়ে যাওয়ার পর কিন্তু কেসটা ঠান্ডা পড়েছিল। দীর্ঘদিন পরে ইউনিভার্সিটির 3জন ছাত্রছাত্রী একটা ওপেন চিঠি লেখে ওই চন্দ্রচূড়কে, মানে যে এর দাদু, চিন্তনের দাদু, ওই সময় চিফ জাস্টিস। হ্যাঁ, ওই সময় যে আপনার এখানে যে এই কেসটা হয়েছে সেটা ঠিক নয়। কারণ প্রথমত তো ওখানে মথুরাকে আটকে রাখার কোনো কারণ ছিল না পুলিশের। দ্বিতীয়ত মদ খেয়েছিল তুকারাম সেই সময়। হ্যাঁ, এবং আবার ওই কথা, সাবমিশন মানেই কনসেন্ট নয়। বেশ, তারপর তাও কিন্তু চন্দ্রচূড় দেখেননি, সুপ্রিম কোর্ট কিন্তু ডাইরেক্টলি এটা নেননি। সামহাও পাকিস্তানের নিউজ পেপার ডন সে এই চিঠির খবর পেয়ে যায়। এটা কারণ ওটা ওপেন লেটার দিয়েছিল ওরা, ওপেন লেটার মানে নিউজ পেপারের যেটা হয়। ডন এই নিউজটা পেয়ে যায় এবং ডন এটা রিপোর্ট করে পাকিস্তানের নিউজ পেপারে যে ভারতবর্ষের অবস্থা তো এরকম, ভারতবর্ষে তো ন্যায় বিচারের এই অবস্থা। এই সুপ্রিম কোর্ট এবার নড়ে চড়ে বসে, আরে পাকিস্তান থেকে বলে দিচ্ছে একটা নিউজ পেপার আমাদের ইয়েতে। তখন আবার কেসটা রিওপেন হয় এবং সারা ভারতবর্ষে আবার একটা প্রোটেস্ট শুরু হয়। যেভাবে নির্ভয়া কেসের মতন হয়েছিল সেরকম বিভিন্ন শহরে প্রোটেস্ট তৈরি হয়, উমেন্স গ্রুপ চলে আসে, আদিবাসী গ্রুপ তারা তখন অ্যাক্টিভেট হয়ে যায়। এটা কোন সালে হয়? 78, সরি 80, 1980। 74 থেকে 6 বছর পার হয়ে গেছে। তখন গিয়ে ব্যাপারটা আবার আনপ্রেসিডেন্টেড, ব্যাপারটাকে আবার ওপেন করা হয়। তার মানে ওই নিউজ মিডিয়া দিয়ে, মানে নিউজ পেপারের মধ্যে দিয়ে প্রধানত ছড়ায় এবং তারপর সুপ্রিম কোর্টকে তখন আবার রিওপেন করতে হয় কেসটাকে। এবং সুপ্রিম কোর্ট তখন যে ডিসিশনটা দেয়, বলে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে মেয়েটা মিথ্যে কথা বলছে না, কিন্তু তার কারণটা খুব প্যাট্রোনাইজিং একটা কারণ, একেবারে ভুল কারণ। তারা বলে যে না, এটা যদি কোনো পশ্চিমী দেশের মেয়ে হতো আমরা মানতে পারতাম যে মেয়েটা মিথ্যে কথা বলছে টাকার জন্যে বা অন্য কোনো কারণে। ভারতের মেয়েরা
এই ঘটনার জন্য মিথ্যে কথা বলবে না। সে কি রে বাবা, এটাও তো একটা অদ্ভুত কথা হলো। সেটা নিয়ে প্রোটেস্ট শুরু হয় যে এটা কি ধরনের কথা হচ্ছে, এটা তো কখনো এটা কোনো কথাই হলো না, কথা হলো না। এবার সরকার অবধি ব্যাপারটা পৌঁছায়, সরকারও দেখে যে না এটা কোনো ঠিকভাবে এগোচ্ছে না ব্যাপারটা একেবারেই। তখন ল কমিশন, সরকারের ল কমিশন তখন এটা নিয়ে বলে যে অ্যামেন্ডমেন্ট করতে হবে, আমাদেরকে ল পাস করতে হবে এটা নিয়ে। তখন ল কমিশন বলে যে না, প্রথমত তো বয়স বাড়াও, একটা বয়সের নিচে। তখন ল কমিশন বলে যে হ্যাঁ, 18 বছরের নিচে কোনো মেয়ের সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয় সেটাকে বাই ডিফল্ট ধরে নেওয়া হবে ওটা রেপ। কারণ তার আগে শারীরিক সম্পর্ক করার জন্য যে কনসেন্ট, সেই কনসেন্টের আইডিয়াটাই নেই। কারণ 18 বছরের আগে তো তোমার লিগালি কনসেন্ট দেওয়ার কোনো জায়গা নেই, তুমি শারীরিক সম্পর্কে কনসেন্ট দেবে কি করে? হ্যাঁ, তারপরে বলে যে কনসেন্ট শুধুমাত্র হলে হবে না, হ্যাঁ বলে ফেললাম বা না বলিনি এটা নয়, কনসেন্ট হ্যাজ টু বি ফ্রি অ্যান্ড ভলেন্টারি, স্বাধীনভাবে এবং স্বেচ্ছায় হ্যাঁ বলতে হবে। কোনো চাপে পড়ে যদি কেউ কোনো মেয়ে হ্যাঁ বলে দেয় সেটাকে আমরা কনসেন্ট বলে মানব না। বেশ। এবং আরেকটা বড় জিনিস, তার আগে অবধি যখন রেপ কেস ফাইল করা হতো তখন দু পার্টিকে ইকুয়াল ভেবে দেখা হতো। ল কমিশন বলে না, যদি কোনো মেয়ে রেপের জন্য একটা কমপ্লেন্ট লজ করে তাহলে তার কথাটা সত্যি বলে মেনে নেওয়া হবে প্রথমত। এবার যার এগেনস্টে করেছে ঘটনাটা যে সত্যি নয় তা প্রমাণ করার দায়িত্ব তার। এইটা এই সময় প্রথম তৈরি হয়। ওকে, আচ্ছা। তো এই ল কমিশন তখন এটা বের করে, যদিও ল কমিশনের সমস্ত যে প্রপোজাল সেগুলো পাস হয়নি, কিন্তু আরেকটাও জিনিস হয় যে মেয়েটির কনসেন্ট ছাড়া তার আইডেন্টিটি রিভিল করা যাবে না, তার এবং তার পরিবারের আইডেন্টিটিও রিভিল করা যাবে না। তো এই এবং সেটা বেআইনি। তো এই রেপ কেসের ক্ষেত্রে ভারতবর্ষের ল, এই মথুরার ক্ষেত্রে আর কি, মথুরার কিন্তু আবার ওই বললাম যে মথুরার কিন্তু সেভাবে আর সমাজে সম্মান ফিরে আসেনি। তার ওই বিয়েটা ভেঙে যায়, সে গ্রামেই থাকে, অন্য একটা বিয়ে করে অন্য গ্রামে চলে যেতে হয় তাকে, এবং সেখানেই তাকে বাকি জীবনটা থাকতে হয়। পরে আর মথুরাকে খুঁজে পাওয়া যায়নি সেইভাবে, মথুরাকে খুঁজে পাওয়া যায়নি বা মথুরা অন্য গ্রামে আসেনি, অন্য পরিচয় নিয়ে অন্য পরিবারে এসে সেটেল হয়েছে। কিন্তু এই কেসটার থ্রুতে অন্তত এটুকু তো হয়েছে যে এই ধরনের কেসে অনেক বেটার আমরা আইন পাচ্ছি, তার কারণ সূত্রপাতটা ওখান থেকে হয়েছিল। তাহলে এটাতে এখন এই মুহূর্তের যে আইন ব্যবস্থায় যে রেপের আইনটা, তার ভিতরে এটা একটা বড় কারণ। এটাই শেষ নয়, তবে এটা একটা মূল কারণ ছিল যে অনেক জিনিস ইম্পর্টেন্ট চেঞ্জ হয়। একটা বেস তো তৈরি হয়, যে বেসের পর ধর ম্যারিটাল রেপ, যখন ম্যারিটাল রেপের এগেনস্টে আসলো বা এইসব যে নতুন নতুন অ্যামেন্ডমেন্ট তৈরি হলো, তার বেসটা তো অনেকটাই এটা। বেশ, এবার লাস্ট একটা কেস দিয়ে আমরা শেষ করি। আরও যারা পড়বেন বইটা আরও কয়েকটা 3-4টা কেস হয়তো পাবেন। সেটা হচ্ছে যে ম্যাড্রাস প্রেসিডেন্সি, স্বাধীনতার পূর্বের ম্যাড্রাস প্রেসিডেন্সি, সেখানে ব্রাহ্মণ ভার্সেস নন ব্রাহ্মণ একটা ব্যাপার চলছিল। কারণ নন ব্রাহ্মণ যারা ছিলেন তারা 3%, ব্রাহ্মণ যারা তারা 3% জনসংখ্যার, কিন্তু বড় বড় পদে 50%-এর বেশি ব্রাহ্মণরা। তো কাজেই এই সাউথ ইন্ডিয়ান লিবারেশন ফ্রন্ট, যেটা পরে জাস্টিস পার্টি হয়, এরা সবসময় এটা চেষ্টা করছিল যে নন ব্রাহ্মণদেরও তো সুযোগ পাওয়া উচিত, শিক্ষায় সুযোগ পাওয়া উচিত, চাকরিতে সুযোগ পাওয়া উচিত। এটা পাচ্ছিলই না। তো 1921-এর সময়, ব্রিটিশ এর সময়, যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে একটা আইন মানে বিল পাস হয়, যেখানে বলা হয়, যেখানে ওই পার্সেন্টেজ ঠিক করে দেওয়া হয় যে এডুকেশন ইনস্টিটিউশন হোক কি চাকরি হোক, সেখানে ব্রাহ্মণদের জন্য কত % রিজার্ভড, নন ব্রাহ্মণদের জন্য কত % রিজার্ভড, মুসলিমদের জন্য কত % রিজার্ভড, অ্যাংলোদের জন্য কত % রিজার্ভড, খ্রিশ্চানদের জন্য কত % রিজার্ভ, এরকম রিজার্ভেশনের একটা লিস্ট তৈরি হয় যে এই জিনিসটা সবভাবে চলবে চাকরিতেও এবং শিক্ষাক্ষেত্রেও। তাহলে আলটিমেটলি কিছু বছর পরে আমরা সমাজের যেরকম ফরমেশন সেরকমই আমরা রিপ্রেজেন্টেশন ওখানেও দেখতে পাবো, সবার সুযোগ সুবিধা হবে। এটাকে বলে কমিউনাল জিও, গভর্নমেন্ট অর্ডার জিও, কমিউনাল জিও বলে এটাকে, যেহেতু কমিউনকে ডিফাইন করা হয়েছে। তো প্রথমত কংগ্রেস এটাকে মানতো না, পরে কংগ্রেস এটাকে মানে করে কি বলে
সাপোর্ট করে। কিন্তু স্বাধীনতার পরে যখন ভারতের সংবিধান এলো, তারপর শ্রীনিবাসন বলে একটা ছেলে আর চম্পাকাম দুরাইজান বলে একটি মেয়ে। চম্পাকামটা ইন্টারেস্টিং, সে বিয়ে করেছে, সে এবার বিএ মানে ব্যাচেলর অফ আর্টস করেছে, এবার সে এমবিবিএস পড়তে চায়, ডাক্তারি পড়তে চায়। সে এবার বলল যে কিন্তু যেরকম এটা রয়েছে এই কমিউনাল যে পার্সেন্টেজ আছে, তাতে তো সে মেয়েটি ব্রাহ্মণ, শ্রীনিবাসনও ব্রাহ্মণ, তাতে তো আমার চান্স পাওয়ার জায়গা নেই। আমি যদি ভালো রেজাল্টও করি, যেই কথাটা অনেকেই আজকাল মানে আবারও রিজার্ভেশন এগেনস্টে মূল কথাটা তো এটাই, যে ভালো রেজাল্ট করলে পরেও যেহেতু অন্যান্য কাস্টের জন্য রিজার্ভ সিট রয়েছে, আমি তো চান্সটা পাবো না। এটা কি ইকুয়ালিটি কনসেপ্টের সাথে যাচ্ছে? সংবিধানে তো বলেছে যে কাউকে জাত, ধর্ম, কাস্টের বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না, আর্টিকেল 15-এ বলা আছে। আমার কাস্টের জন্য তো আমাকে ডিসক্রিমিনেট করা হচ্ছে। উল্টো দিক থেকে কিন্তু কথাটা একদমই হচ্ছে। মানে জেনারেলি আমরা আর্টিকেল 15-এর কনসেপ্টে দেখতে পাই যে দলিত যারা, তারা চান্স পাবে না কেন, বা তারা সুযোগ পাবে না কেন, তখন আর্টিকেল 15 বলা যে না, জাত ধর্মের বেসিসে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, কাউকে আলাদা করা যাবে না। মানে এটা হলো ইয়ের দিক থেকে, এটা হলো আমরা কাউকে করব না সরকারে হলো। আর এখানে একজন ব্রাহ্মণ যে সে বলছে যে আমিও তো মাইনরিটি, কারণ আমাকেও তো আমার কাস্টের জন্য ডিসক্রিমিনেট করা হচ্ছে। আমার ক্ষেত্রে তো আর্টিকেল 15 ভায়োলেট হচ্ছে। আচ্ছা, অদ্ভুত ব্যাপার, ঠিক তাই না? তো এটা নিয়ে তারপরে কেস শুরু হলো, এবং সেখানে আরেকটাও ছিল 29, যে এডুকেশন ইনস্টিটিউশনে করা যাবে কিনা। এডুকেশন ইনস্টিটিউশনে সরকার তখন ততদিনে তো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ইত্যাদি শুরু হয়ে গেছে, রিজার্ভেশন প্রসেস শুরু হয়েছে, বলছে এটা তো অ্যান্টি কনস্টিটিউশনাল, সংবিধানের পরিপন্থী রিজার্ভেশনটা। হ্যাঁ, তাদের কেসটা তো এটাই ছিল, যে এটা তো সংবিধানের পরিপন্থী একটা ব্যবস্থা হচ্ছে, কারণ আমাকে কাস্টের জন্য আমাকে ডিসক্রিমিনেট করা হচ্ছে। এটা লম্বা কেস চলে এটা নিয়ে। এবং তখন কিন্তু এটা মনে রাখতে হবে, যেটা যেই সময় হচ্ছে তখন বি.আর. আম্বেদকর জীবিত, এবং সুপ্রিম কোর্ট এটা ডিসাইড করতে পারে না। সুপ্রিম কোর্ট একটা সময় বলে দেয় যে হ্যাঁ, ওর যেটা বলছে সেটা ঠিক, ওকে ডিসক্রিমিনেট করা যাবে না কাস্টের বেসিসে, ওকে কিন্তু ওর যদি নাম্বার থাকে বা সব ঠিকঠাক থাকে ওকে অ্যাডমিশন দিতে হবে, কমিউনাল যে ওটা ভুল। তখন আম্বেদকর নিজে 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা স্পিচ রাখেন পার্লামেন্টে, যে না, তোমরা এটা বুঝতে পারছো না, এটা এগেনস্টে নয়, মানে এটা ভুল ব্যাখ্যা হচ্ছে আর্টিকেল 15-এর। কারণ শুধুমাত্র কাস্টের জন্য কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না বলা হয়েছে, শুধুমাত্র কাস্টের জন্য, মানে দ্য কাস্ট বিং দ্য অনলি রিজন, মানে শুধুমাত্র কাস্ট, বাকি অন্য সব প্যারামিটার ইজ রাইট। হ্যাঁ, বলছে যে এটা হচ্ছে স্পিরিট, যে শুধুমাত্র কাস্টের জন্য কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। ওই যে মেয়েটি আসছে বা যেই আসছে, তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আর আরেকজন দলিত আসছে, তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যদি সেম না হয়, তাহলে পরে তো এই আইনটা তুমি এটাকে ইনভোক করতেই পারো না। কারণ কথাটা যেটা হচ্ছে সেটা তো সুযোগ সুবিধা পায়নি ওরা, ওকে তো শুধুমাত্র কাস্টের জন্য ডিসক্রিমিনেট করা হয়নি, ঠিক, বরং আরেকজনকে সুবিধা দেওয়া হচ্ছে যেহেতু তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ঠিক ছিল না, যেহেতু তার সোশ্যাল ডিপ্রিভেশন ছিল সেটা। তো এবং এটাও প্রশ্ন তোলে যে একজন কাস্ট হায়ারার্কিতে যারা উপরে আছে তাদেরকে কি মাইনরিটি বলা যায়? কারণ চম্পাকামের তো এটাই ছিল, আমি তো মাইনরিটি। যদি তুই ডেমোগ্রাফি দেখিস, বললাম 3.2%, আমি তো পুরো সমাজের মধ্যে 3%, আমি তো মাইনরিটি, আমার এগেনস্টে তুমি ডিসক্রিমিনেট করছো। ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু পরে সরকার এসে, আম্বেদকর যেহেতু ছিলেন, এবং তখন তারা বলেন যে না, এটা কেস নয়, বিষয়টা হচ্ছে ইকোনমিক ডিপ্রিভেশনের কেস। এবং যে তোমার জীবনে বড় হওয়ার সময় তুমি বিভিন্ন রকম অসুবিধে ভোগ করে বড় হয়েছো, এবং তোমার যে সমাজের সুযোগ সুবিধা, সামাজিক সুযোগ সুবিধা তুমি পাওনি ঠিক করে, সেই কারণে তোমাকে কাস্ট অনুযায়ী যে প্রিভিলেজটা দেওয়া হচ্ছে, এই রিজার্ভেশনটা ওই জন্য করা হয়েছে, তার কারণ বাকিরা পেয়েছে, বাকিরা পাচ্ছে, তাদেরকে সমাজও ডিসক্রিমিনেট করে দেখেনি,
বা তোমার তোমার স্কুলে ভর্তি হতে দেয়নি, হ্যাঁ, বা এই জিনিসটা করা হয়নি সেই কারণে। আচ্ছা, হ্যাঁ, ঠিক। এবং তখন তারপরে সরকারকে একটা কনস্টিটিউশনে অ্যামেন্ড করতে হয়, কারণ এটা হচ্ছে ওই প্রসিজারালের ব্যাপার, যে কোনো সরকার, কোনো স্টেটের গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে এডুকেশন ইনস্টিটিউশনে বা চাকরিতে কাউকে রিজার্ভেশন দেয়া হবে, সেটা আর্টিকেল 15-এর পরিপন্থী নয়। ওইটা এই অ্যামেন্ডমেন্টটা তৈরি হয়, এই অ্যামেন্ডমেন্টটা তৈরি হয়, কারণ নইলে পরে আর্টিকেল 15কে দুদিক থেকেই দেখতে পারিস, দলিত হিসেবেও দেখতে পারিস, ব্রাহ্মণ হিসেবেও দেখতে পারিস। কিন্তু এটা সরকার যদি সিদ্ধান্ত নেয় যে না আমি বিশেষ বিশেষ কাস্টকে অগ্রাধিকার দেব, সেটা আর্টিকেল 15কে পরিপন্থী হচ্ছে না। কিন্তু তার যেটা প্রপোজাল ছিল যে তাতে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসও জোড়া হবে, সেই জিনিসটা আর জোড়া হয়নি এখন অবধি। এখন বোধহয় কিছুটা ক্ষেত্রে হয়েছে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসটাকেও জোড়া উচিত ছিল বলে আম্বেদকরেরও মত ছিল, কিন্তু সেটা আর হয়নি। তো রিজার্ভেশনের ক্ষেত্রে আমরা ওই জাস্টিস নিয়ে যখন কথা বলছিলাম তখন ওটার জাস্টিফিকেশন কি আমরা কথা বলেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেসটার এটা, যে একটা সময় এই প্রশ্ন উঠে এসেছিল যে যারা সমাজের উঁচুতলার সেই অর্থে কাস্টের দিক থেকে, তাদের এগেনস্টেও ডিসক্রিমিনেট করা যায় কি না। ফাইনালি সেটা এদের পক্ষেই থেকে গেছে। হ্যাঁ, তো আজকের আলোচনাকে আমরা জানি হয়তো একটু আইনের কচকচানি, তো এই জন্য খুব ইন্টারেস্টিং হয়তো সেভাবে মনে হলো, কিন্তু একটু মন দিয়ে শুনবেন এবং আমাদের মনে হয় বোঝার চেষ্টা করা উচিত যে যেই দেশটাতে আমরা রয়েছি সেই দেশটার ব্যবস্থাপনাগুলো কীভাবে তৈরি হলো এবং তাতে কতটা স্ট্রং হলাম আমরা অ্যাজ এ কান্ট্রি, সেটা বোঝা দরকার। যে হুট করে রাস্তায় নেমে একটা সিদ্ধান্ত হয়ে যায় না। এখানে সিদ্ধান্ত নিতে গেলে পরে একটা প্রসেস ফলো করতে হয়, এবং সেই প্রসেসে কোর্টকে, আইন ব্যবস্থাকে সর্বোপরি গুরুত্ব দেওয়া আছে, যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, লেজিসলেচার সবার ওপরে আইনকে রাখা হয়েছে। এই এপিসোডটায়, হ্যাঁ ঠিকই, এই এপিসোডটায় এমন কিছু কেসেস আমরা শুনলাম যেই কেসগুলোর কিন্তু একটা ভিত্তি তৈরি করেছে, যে ভিত্তিটা পরবর্তীতে আজকের দিন অবধি আমাদেরকে কিন্তু পরিষ্কারভাবে কিছু পথ নির্দেশিকা দিয়েছে, যেই নির্দেশিকাগুলোকে কিন্তু আমরা এখনও ফলো করে যাচ্ছি, আমরা ওই দিকেই চলছি। এবং ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে যেগুলো আরও বেশি অন্যরকম দিকেও আমাদের দিক নির্দেশ করতে পারে। সেটা কি ঘটবে, কারণ সংবিধান, যেটা ও বলছিল, প্রথমেই বলছিলি যে সংবিধান তো সবসময় বদলাতে থাকে, বাট ব্যবস্থা হিসেবে আইন ব্যবস্থার যে পাওয়ার, সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা আজকের এপিসোড থেকে জানতে পারলাম বা বোঝার চেষ্টা করতে পারলাম। যদি আপনাদের জাস্টিস সিস্টেম নিয়ে আরেকটু বেশি কিছু জানার থাকে, তাহলে জাস্টিস বলে আমাদের এই প্লেলিস্টেই একটা এপিসোড আছে, সেই এপিসোডটা দেখতে অবশ্যই ভুলবেন না। সেই এপিসোডটাতেও আমরা প্রেমাশিস খুবই ডিটেলে জাস্টিস নিয়ে কথা বলেছে, এবং আমি খুবই ডিটেলে জাস্টিসের আইডিয়াটা বুঝেছি, এবং সেটা কিন্তু শুরু হয়েছিল একদম প্রথম থেকে। আমাদের এই প্রত্যেকটা এপিসোডগুলোর মধ্যেই কিছু না কিছু একটা কানেকশন থেকে যায়, কারণ আলটিমেটলি কী বলুন তো, নতুন নলেজ হলে সেই নলেজগুলোর কোনো না কোনো ব্যবহার অন্যান্য বই বা অন্যান্য জিনিস জানার ক্ষেত্রে সেটা সাহায্য করে। এই জন্যই বারবার সবাই বলে যে অনেক রকম নলেজ গ্যাদার করা ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, তাই তো? একদমই তাই। আর আমরা নলেজ বই পড়ি কেন? আমি তো এটা পড়ে বা আপনারা এটা শুনে কেউ উকিল হয়ে যাবেন না, কারেক্ট, কিন্তু কিছু জিনিস আমাদের সবাইকে নাগরিক হিসেবে এটা দায়িত্ব যে আমরা জেনে রাখি, যাতে আমাদের চলাটা অনেক সুবিধে হয়, আশপাশটা বুঝতে যেন সুবিধে হয়। একদমই তাই সেটা। আর ইন্টারেস্ট তো বটে, কৌতূহলের জন্যই তো মানুষ একটার সাথে লিঙ্কড আরেকটা জিনিস পড়ে। কারেক্ট, কৌতূহল ছিল বলেই তো আমরা বেঁচে আছি, এবং কৌতূহল থাকবে বলেই তো আমরা বেঁচে থাকবো, কারণ পৃথিবীটা নতুন কী কী আছে প্রত্যেক দিন নতুন নতুন করে জানার মজাই তো আলাদা। ওটাই তো মজা, ওটাই তো ফান অফ লাইফ। তো আজকের এপিসোড এইখানেই শেষ করছি। বৈঠক যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৈঠককে যারা ভালোবাসা দিচ্ছেন, বৈঠকের যে আমরা বারবার বলি, বৈঠকের যারা নিজস্ব কমিউনিটি তৈরি হয়েছে, সেই কমিউনিটিকে আমরা সত্যি খুব ভ্যালু করি, এবং আপনাদের জন্য বা তোমাদের জন্য আমরা খুবই খুবই মানে খুবই খুবই একটা অদ্ভুত ভালোবাসা আমাদের বুকেও আছে। এটা একটু বুঝে নিও আর কি। তোমরা শুধুমাত্র তোমরাই যে আমাদেরকে ভালোবাসো তা নয়, আমাদের তরফেও কিন্তু অতটাই ভালোবাসা তোমাদের জন্য আছে। তুমি বললাম কারণ আমার মনে হয় এই ক্লোজনেসটা তৈরি হয়ে গেছে অলরেডি আমাদের মধ্যে। যারা আমার থেকে বয়সজ্যেষ্ঠ, যারা আমার থেকে অনেকটা বড় জায়গায় আছেন, তাদের প্রত্যেককে আপনি বললাম, বাট
থ্যাংক ইউ, আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে আবার। কিন্তু তুই একটা ভুলে যাচ্ছিস, কি? এই সপ্তাহ থেকে আমাদের আর একটা নতুন জিনিস আসছে বৈঠকে। আর এই সপ্তাহ থেকে বৈঠকে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছি আমরা, সেটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং বিষয়, এবং আমার ধারণা আপনারা যারা আমাদের সঙ্গে জুড়েছো বা তোমরা আমাদের সঙ্গে যারা জুড়েছো তাদের তো খুবই ভালো লাগবে। সেটা হলো সোল কানেকশন এপিক। এপিক কি? সোল কানেকশন এপিক কি? পুরোটা তো আমার মনে হয় আর 2-3 দিন ওয়েট করলে পরে বুঝতে পারবেন। শুধু এটুকু বলে দিই, বইয়ের থেকে বাইরে তো বেরোচ্ছি না, তবে একেবারে 2021-এর বই এটা। আমরা অন্যান্য বইগুলো করি 2022, 23, 24 বা 1995 লেখা। এটা একেবারে প্রাচীনতম বইগুলো নিয়ে আর কি। বুঝতে পারছেন, প্রাচীনতম বইগুলো নিয়ে বুঝতেই পারছেন, কিছু কিছু আন্দাজ নিশ্চয়ই করতে পারছেন। সো খুব শিগগিরই আসছে সোল কানেকশন এপিক। আজকের এপিসোড এখানেই শেষ করছি। শেষে যেটা বলি আবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।